সুপ্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের সামনে দ্বিতীয় চ্যাপ্টার ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর দ্বিতীয় চ্যাপ্টার 1 স্ল্যাবের ডিজাইনের বিভিন্ন স্টেপ নিয়ে মূলত দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা শুরু করছি। দ্বিতীয় চ্যাপ্টার আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ডিজাইনিং রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট 1 সলিড স্ল্যাব। 1 স্ল্যাবের ক্ষেত্রে যে ডিজাইন স্টেপগুলো আছে, যে ডিজাইনের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। খুবই ধৈর্যের সাথে মনোযোগের সাথে বিষয়গুলো দেখার জন্য বলা হলো। আমরা দেখে নেই মিনিমাম স্ল্যাব থিকনেস। মিনিমাম স্ল্যাব থিকনেস আমরা অ্যাসিউম করি অনেক সময়। সিম্পলি সাপোর্টেড ওয়ান ওয়ে স্ল্যাব আমরা বোর্ডে এর আগে দেখেছি। যদি সিম্পলি সাপোর্টেড হয়, সিম্পলি সাপোর্ট মানে সাধারণভাবে স্থাপিত হয় কোনো একটা ওয়ান ওয়ে স্ল্যাব এবং বিম সেম সিমিলার। আমরা এর আগে বলেছি যে ওয়ান ওয়ে স্ল্যাব আর বিমের মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়ান ওয়ে স্ল্যাব ওয়ান টাইপ অফ বিম, বিমের মতো কল্পনা করে আমরা ডিজাইন করব। সেক্ষেত্রে আমরা বিমের ক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড বিম বুঝি। সিম্পলি সাপোর্টেড যখন এই স্ল্যাব হয় তখন বা সাধারণভাবে স্থাপিত হয় তখন এটার থিকনেস, স্ল্যাব থিকনেস, মিনিমাম থিকনেস অ্যাসিউম করতে হয় T = L/25। আবার সেমি কন্টিনিউয়াস যদি হয়, একদিকে কন্টিনিউয়াস আর একদিকে কন্টিনিউয়াস না, সেক্ষেত্রে T = L/30। আবার ফুললি কন্টিনিউয়াস যদি হয়, উভয় দিকে কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে T = L/35। আবার ক্যান্টিলিভার ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয়, ক্যান্টিলিভার, তাহলে সেক্ষেত্রে টি বা স্ল্যাব থিকনেস = L/12। এই এলটা সবসময় কিন্তু মনে রাখতে হবে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে। এই এলটা শর্ট ডিরেকশনের স্প্যান, লং ডিরেকশনের না, শর্ট ডিরেকশনের, যেটা ছোট স্প্যান, দুটা স্প্যানের মধ্যে যেটা ছোট সেটা হলো এল। আচ্ছা, অ্যাকর্ডিং টু ACI কোড দ্য ম্যাক্সিমাম স্পেসিং অফ রিইনফোর্সমেন্ট, ম্যাক্সিমাম স্পেসিং কত দেওয়া যাবে রিইনফোর্সমেন্ট স্ল্যাবের ক্ষেত্রে? ফর মেইন বারের ক্ষেত্রে, মেইন রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে এটা এর স্পেসিং এস ম্যাক্স মানে স্পেসিং, রডের স্পেসিং, দূরত্ব, একটা রডের থেকে আরেকটা রডের দূরত্ব 3 স্ল্যাব থিকনেস, 3 স্ল্যাব থিকনেস অথবা 45 সেন্টিমিটারের চেয়ে অধিক নয়, কম অবশ্যই হতে হবে। অবশ্যই কম হতে হবে। কত? 45 সেন্টিমিটারের চেয়ে কম কিংবা 3 স্ল্যাব থিকনেস। আবার যদি টেম্পারেচার বারের ক্ষেত্রে সেটার পরিমাণ হবে 5 স্ল্যাব থিকনেস অর 45 সেন্টিমিটারের চেয়ে কম। তাহলে আমরা মেইন বারের ক্ষেত্রেও দেখলাম, টেম্পারেচার বারের ক্ষেত্রেও দেখলাম। আমরা ACI কোড অনুযায়ী, অ্যাকর্ডিং টু ACI কোড দ্য মিনিমাম স্পেসিং অফ রিইনফোর্সমেন্ট, মিনিমাম স্পেসিং কত হবে? ম্যাক্সিমামটা দেখলাম, এখন মিনিমামটা দেখতেছি। 2.5 সেন্টিমিটারের চাইতে কম হতে পারবে না, কারণ মিনিমাম যদি স্পেসিং দেওয়া হয়, এর চাইতে যদি কম দেওয়া হয়, তাহলে রিইনফোর্সমেন্টের ভিতরে, গ্যাপগুলোর ভিতরে আমাদের খোয়াগুলো বা কোর্স এগ্রিগেটগুলো প্রবেশ করবে না, কংক্রিটটা শক্তিশালী হবে না। এই জন্য 2.5 সেন্টিমিটারের চেয়ে কম হবে না, এর চেয়ে বেশি হতে হবে। আবার বার ডায়া, যে বার ব্যবহার করা হচ্ছে তার চেয়ে কম হবে না। আবার 1/3 অফ ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেটের যে ম্যাক্সিমাম সাইজ আছে তার 1/3 এর চেয়ে কম হবে না স্পেসিং, একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স স্ল্যাবের ক্ষেত্রে। এসিআই কোড বলতেছে মিনিমাম এরিয়া অফ টেম্পারেচার বার অফ স্ল্যাব ফর স্ল্যাবের ক্ষেত্রে যে টেম্পারেচার বার আমরা ব্যবহার করব তার মিনিমাম এরিয়া কত হতে হবে। ফর প্লেন বার এবং ডিফর্ম বার সম্পর্কে এর আগে আমরা কথা বলেছি। ডিজাইন 1 এর মধ্যে প্লেন বার, যে বারগুলোর মধ্যে কোনো রকম কোনো দাগ কাটা থাকে না, খাস কাটা থাকে না, সেগুলোকে প্লেন বার বলি। প্লেন বারের ক্ষেত্রে এস এর পরিমাণ টেম্পারেচার বারের এরিয়া হতে হবে 0.0025 বিটি, আর ডিফর্ম বারের ক্ষেত্রে সেটা 0.0018 বিটি থেকে 0.002 বিটি। বিটি বলতে এখানে বিটা হচ্ছে স্ল্যাবের 1 মিটার প্রস্থ ধরা হয়, সে 1 মিটার, আর টিটা হলো স্ল্যাব থিকনেস। আরেকটা বিষয় আছে এখানে, ম্যাক্সিমাম ডায়ামিটার অফ রিইনফোর্সমেন্ট বার স্ল্যাবের ক্ষেত্রে যে রড ব্যবহার করব তার ডায়া, স্ল্যাব থিকনেসের 8 ভাগের 8 ভাগের 1 ভাগ এটাকে বলা হয়। স্ল্যাব যা থিকনেস হবে তার 8 ভাগের 1 ভাগের চেয়ে অধিক হবে না, এর চেয়ে কম হতে হবে যে রড ব্যবহার করা হবে। আচ্ছা, এরপর আমরা ডিজাইনের বিভিন্ন ধাপ দেখব। ডিজাইন স্টেপ অফ ওয়ান স্ল্যাব। স্টেপ 1 লোড ক্যালকুলেশন। আমরা এর আগে বিম ডিজাইনের 10টা ধাপ শিখেছিলাম। সেই 10টা ধাপের মধ্যে এখানে স্ল্যাব ডিজাইনে মোটামুটি 9টা ধাপ আছে। ওয়ান স্ল্যাব ডিজাইনের স্ল্যাবের প্রথম ধাপ সেটা হচ্ছে লোড ক্যালকুলেশন, ডাব্লিউ নির্ণয়। ইফেক্টিভ স্প্যান এল = শর্ট ডিরেকশন স্প্যান, সেটা আমি একটু আগে বলেছি।
অ্যাসিউম স্ল্যাব থিকনেসটা অ্যাসিউম করতে হয় কিভাবে সেটা আমি একটু আগে দেখাইছি, যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের ক্ষেত্রে L/25, সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে L/30, ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে L/35, এটা ভুল আছে 35, এবং ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে L/12 এরকম এত সেন্টিমিটার হতে পারে, এটা অ্যাসিউম করে নিতে হয় প্রথমে। এবার কনসিডারিং 1 মিটার স্টিপ, মানে প্রস্থ, একটু আগে যেটা বললাম B = 1 মিটার, 1 মিটার কনসিডার করে নিতে হয়। তাহলে সেলফ ওয়েট নির্ণয়, সেলফ ওয়েট, স্ল্যাবের সেলফ ওয়েট কত হবে? 1 ইন্টু T/100 ইন্টু 2400 কংক্রিটের একক ওজন, এটা দিয়ে গুণ করলে আমরা স্ল্যাবের সেলফ ওয়েট পাইলাম। ডেড লোড বা সেলফ ওয়েট, লাইভ লোড এটা দেওয়া থাকবে অঙ্কের ক্ষেত্রে, আর আমরা বাস্তবে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে এটা লাইভ লোড নির্ভর করবে বিভিন্ন, যে আমাদের যে বিল্ডিংটা ডিজাইন করব তার, সেটা আবাসিক ভবন কিনা, মার্কেট ভবন কিনা, যে মার্কেট যে ভবন তার উপর ডিপেন্ড করবে লাইভ লোডটা কত হয়। ফ্লোর ফিনিশটা এটা সাধারণত বিএনবিসিতে দেওয়া আছে, এগুলো দেখে নিলে পারবো ডিজাইন ক্ষেত্রে, বাস্তবের ক্ষেত্রে। আর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে মুভেবল পার্টিশন ওয়ালের লোড, এগুলো দেওয়া থাকবে। সবগুলো লোড মিলে যোগ করলে আমাদের যেটা লোড আসলো সেটা ছোট হাতের W, কেজি পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে ছোট হাতের W। এটাকে যদি আমরা বড় L দ্বারা গুণ করি তাহলে আমরা সম্পূর্ণ লোড পাবো স্ল্যাবের উপর। এখন ডিজাইন স্টেপ নাম্বার 2, ম্যাক্সিমাম ভার্টিক্যাল শিয়ার ফোর্স নির্ণয়। শিয়ার ফোর্স নির্ণয় এর আগে ডিজাইন 2 ছিল, মানে স্টেপ 2 ছিল, তোমরা জানো বিমের ক্ষেত্রেও। সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে, সিম্পলি সাপোর্টেড এবং ফুললি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে V = W/2, এই Wটা বড় হাতের W, টোটাল লোড। আবার ফর ক্যান্টিলিভারের ক্ষেত্রে V = W, বড় হাতের W বরাবর। ফর সেমি কন্টিনিউয়াস এর জন্য আমরা জানি দুইটা, V1 V2, V1 এটা V2, 0.6 W বড় হাতের W, আবার 0.4 W। যদি ছোট হাতের Wটা ইউজ করি তাহলে সবগুলোর সাথে W সাথে L ইউজ করতে হবে। এবার স্টেপ 3, বিম ডিজাইনের মতো স্টেপ 3, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের ক্ষেত্রে WL²/8, আবার সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে WL²/10, হ্যাঁ, ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে WL²/12, ক্যান্টিলিভারের ক্ষেত্রে WL²/2। আমরা এগুলো জানি। 100 দ্বারা গুণ করা হয় প্রত্যেকটাকে সেন্টিমিটার করার জন্য, কেজি সেন্টিমিটার করার জন্য, Lটা মিটারে থাকে, সেন্টিমিটার করার জন্য। এরপরে আমরা স্টেপ 4, ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন। স্ল্যাবের ক্ষেত্রে যে আমরা যে থিকনেস ধরলাম সেই থিকনেস ক্যালকুলেশন করার জন্য ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করতেছি। আমরা আগেই জানি T = √m/RB, এই সূত্র আমরা বিমের মধ্যে শিখেছিলাম, সেম সূত্র সেম ইকুয়েশন। সেই ইকুয়েশন থেকে D ক্যালকুলেশন করব। এমটা আমাদের মোমেন্ট ক্যালকুলেশন 3 নম্বর স্টেপ থেকে আসবে। আর ক্যালকুলেশনের জন্য আমরা জানি R = আগের সূত্র, R = হাফ FCJ/BD², ওখান থেকে আসবে, হ্যাঁ, RB, সবগুলো আমরা জানি। ইউজিং 12 মিলিমিটার ফাই 2 সেন্টিমিটার ক্লিয়ার কভার যদি রড ব্যবহার করি তাহলে টোটাল কভারিং হবে 2 প্লাস রডের ডায়া ভাগ 2, মানে অর্ধেক, রডের ডায়ার অর্ধেক, তাহলে যোগ করে 2.6। টোটাল ডেপথ বা যেটাকে আমরা স্ল্যাব থিকনেস বলতেছি T, সেটা = D + 2.6। যেটা আসলো সেটা অবশ্যই আমাদের অ্যাসিউম করা যে T সেটার চাইতে কম হতে হবে, তাহলে ওকে। তাহলে আমরা যে অ্যাসিউম করছিলাম যে টিটা L/25 কিংবা L/30, L/35, সেই টিটা অবশ্যই আমাদের এই যে ক্যালকুলেটেড টির সাইড থেকে, ক্যালকুলেটেড টিটা অ্যাসিউম টির থেকে ছোট হতে হবে। এখন আমরা অ্যাকসেপ্টেবল ডেপথ, যেটা আমরা যে অ্যাসিউম করছিলাম যেটা, সেই ডেপথের সেটাই আমাদের কিন্তু এই ডি। সেটার থেকে ডি বের করতে চাইলে সেই ডি এর সাথে কভারটা চেঞ্জ করতে, মানে বিয়োগ দিতে হবে। অ্যাকচুয়ালি ইফেক্টিভ ডেপথ বের করতে গেলে টোটাল যে আমাদের অ্যাসিউম করা টিটা ছিল তার থেকে আমরা যদি কভারিংটা বাদ দিই তাহলে আমরা এখান থেকে ইফেক্টিভ ডেপথ পাইলাম। 5 নম্বর ধাপে আমরা ওই যে আগের রেইনফোর্সমেন্টের এরিয়ার ক্যালকুলেশন, AS = M/FS/JD, সেটা থেকে সেন্টিমিটার স্কয়ার আসলো। FS রডের অনুমোদনযোগ্য টান পীড়ন আমরা জানি J = 1 - K/3, D হলো ইফেক্টিভ ডেপথ, আমরা সবগুলো জানি। ইউজিং 12 মিলিমিটার ফাইবার, তাহলে এস পাওয়া যাবে 1.13 সেন্টিমিটার স্কয়ার। স্পেসিং আমরা আগে রডের কয়টা সংখ্যা লাগবে সেটা বের করতাম, কিন্তু এখন সংখ্যা লাগবে না, এখন রডের স্পেসিং বের করতে হবে। বের করতে চাইলে আমাদের ছোট এস আর এই বড় এস দরকার। তাহলে এস স্পেসিং = 100 ইন্টু ছোট এস মানে একটা রডের এরিয়া, আর বড় এস হলে কতগুলো রড টোটাল কতটুকু লাগবে, সেটা ভাগ করলে আমরা স্পেসিং পাবো।
এটা অবশ্যই 3T, এর আগে বলেছিলাম 3T আর 45 সেন্টিমিটারের সাথে কম হতে হবে, তাহলে ওকে। 6 নম্বর স্টেপে আমরা চেক ফর শেয়ার স্টেজ চেকের আগে একদম সেম বিম ডিজাইনে যা ছিল ভি ভাগ বিডি, সেখান থেকে ভিসির মান 0.292 রুট ওভার এফ প্রাইম সি এভাবে বের করব, সেটা চেক দিব। আবার 7 নম্বর ধাপে চেক বন্ড স্টেজ ইউ বের করব, ইউ ইকুয়াল টু ভি ভাগ ই নোট জেডি, একদম সেম ডিজাইন 1 এ যে বিম ডিজাইন শিখেছি সেখান থেকে সেই ই নোট ইকুয়াল টু এন পাই ডি। এখান থেকে আমরা বন্ড স্টেজ চেক দিতে পারবো। এরপরে হলো এই 8 নম্বর ধাপটা নতুন, টেম্পারেচার বার ক্যালকুলেশন, এস এ প্রাইম এস 0.0025 বিটি সেন্টিমিটার স্কয়ার, এটা প্লেন বারের ক্ষেত্রে। 10 মিলিমিটার ফাই যদি ব্যবহার করি তাহলে একটা এত, এটা আবার স্পেসিং পাওয়া যাবে, টেম্পারেচার বাই স্পেসিং ইকুয়াল টু ছোট এস বাই বড় এস, সেম প্রসেস 5 নম্বর ধাপে যেভাবে করলাম সেভাবে। সেটা অবশ্য 45 এর চেয়ে কম কিনা সেটাও চেক দিতে হবে। এরপরে হলো চিত্র। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ওয়ান ওয়ে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট একদিকে মেইন রেইনফোর্সমেন্ট থাকে, ডিস্ট্রিবিউশন রডগুলো এই ডিরেকশন থাকে। তো মোটামুটি এই আলোচনা ছিল। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনটা একদম হুবহু বিম ডিজাইনের মতো। সেজন্য বিম ডিজাইনের ডিজাইন 1 এর মধ্যে আমরা যে বিম ডিজাইন শিখেছি সেটা যদি ভুলে যেয়ে থাকি তাহলে ডিজাইন 1 বই বের করে সেখান থেকে বিম ডিজাইনটা শিখবো। আর আমার চ্যানেলের মধ্যেও দেওয়া আছে ডিজাইন 1 এর বিম ডিজাইনের 5টা ভিডিও দেওয়া আছে, কারো যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারো যে বিম ডিজাইনটা অনেকদিন পরে হয়তো ভুলে গেছো, ভিডিওগুলো দেখলে আবারও হয়তো সেটা মনে পড়বে। এই জন্য ভিডিওগুলো দেখলে ওখানে সূত্রগুলো আলোচনা আছে, কিভাবে সূত্রগুলো আসছে, প্লাস আবার বিম ডিজাইন কিভাবে করা হয়েছে সব আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা ভিডিওতে যে স্টেপগুলো দেখলাম, 10টি স্টেপ, ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের যে 10টি স্টেপ দেখলাম, এই 10টি স্টেপ দিয়ে যে সূত্রগুলো ইউজ হবে এই 10টি স্টেপের মধ্যে, সেই সূত্রগুলো আমরা দেখলাম। এবং এখন ওই বাস্তবে ওই 10টা স্টেপে কীভাবে ওই সূত্রগুলো দিয়ে 9টা স্টেপ দিই মূলত। আগে আমরা বিম ডিজাইনের ক্ষেত্রে 10টা ধাপ শিখেছি, এখন 9টা। তো এই বাস্তবে ওই সূত্রগুলো ইউজ করে কীভাবে আমরা অঙ্ক করব, প্রবলেমগুলো সলভ করব, ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করব, সেটার এখন একটা উদাহরণ দেখব। এটা খুব মনোযোগের সাথে দেখতে হবে, কারণ এই একটা উদাহরণের মধ্যে দিয়ে তোমরা একই সাথে ওয়ান ওয়ে স্ল্যাবের 4টা ধরন দেখতে পাবা। একটা হলো সেমি কন্টিনিউয়াস স্ল্যাব, কন্টিনিউয়াস স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব, এই তিনটা দেখতে পাবা তোমরা এখান থেকে। এরপরে আমরা আরবি স্ল্যাব পরে দেখাবো কীভাবে একটা অঙ্ক দিয়ে 3টা করা যায়, বা একটা অঙ্ক শিখলেই ভালোভাবে কোথায় কোথায় চেঞ্জ আছে সেগুলো আমি দেখাই দেবো পয়েন্টগুলো। আগে আমরা আপাতত সেমি কন্টিনিউয়াস স্ল্যাব এর যে ডিজাইন WSD মেথডে সেটা একটু দেখাই। উদাহরণটা দেখো, আমি নিজে করে দিচ্ছি, তোমাদেরকে দেখাই দিচ্ছি স্টেপগুলো একটার পর একটা কীভাবে আসতেছে। এটা দেখার পরে শেষ হলে আমরা জাস্ট খালি চেঞ্জ যদি হয়, কোথায় কী চেঞ্জ সেটা বলবো। তো আর দেরি না করি এখন স্টার্ট করি। তাহলে আমরা 10টা ধাপের প্রথম ধাপে শিখেছিলাম যে প্রথম ধাপে ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন WSD মেথড চ্যাপ্টার 2 আমরা বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের দেখো। স্টেপ 1 এর মধ্যে লোড ক্যালকুলেশন, বিম ডিজাইনের সেম, বিম ডিজাইনের মধ্যে লোড ক্যালকুলেশন ছিল 1 নম্বর ধাপে, এখানে লোড ক্যালকুলেশন। চেঞ্জটা কোথায়, বিম ডিজাইনের ক্ষেত্রে জাস্ট আরোপিত লোডের পরিমাণ দেওয়া থাকতো, সেগুলো ধরে করতাম, কিন্তু এখানে অনেকগুলো লোড দেওয়া আছে। আমরা দেখি আগে প্রশ্নটা কি, এটা এই অঙ্কটার প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল চিত্রে প্রদর্শিত এই ক বিম স্ল্যাবটির ডিজাইন করো। ক স্ল্যাবটির এরকম লম্বা দেওয়া আছে হলো 9 মিটার, আর বলা আছে 3 মিটার ইকুয়াল টু 12 মিটার। তার মানে বোঝা যাচ্ছে 3টা টোটাল স্ল্যাব আছে, তিনটা যদি হয় প্রত্যেকটা 4 মিটার করে হয়, টোটাল হলো 12 মিটার। তার মানে এই স্প্যানের লেন্থ হচ্ছে 4 মিটার, আবার এটা 4 মিটার, আবার এটা 4 মিটার। আর 4/9 দেখো এটা ওয়ান ওয়ে স্ল্যাব কিনা সেটা যদি আমরা ট্রাই করতে চাই, তাহলে দেখো এখানে বোঝা যাবে L ভাগ S, L হচ্ছে 9, S হচ্ছে 4 ইকুয়াল টু দেখো 2 এর বেশি, 2 পয়েন্ট সামথিং হয়ে যাবে। তো
তো 2 পয়েন্ট সামথিং হলে আমরা জানি 2 এর বড় হলে 1 ওয়ে স্ল্যাব হয়, সেক্ষেত্রে এটা 1 ওয়ে স্ল্যাব। তো 1 ওয়ে স্ল্যাব যদি আমরা ডিজাইন করতে যাই, আমরা বলছিলাম ডিজাইনের ক্ষেত্রে যখন ডিজাইন করব তখন আমরা 1 ওয়ে স্ল্যাবের দুই দিকে সাপোর্ট থাকে, এই দিকে সাপোর্ট আছে এই পাশে, আবার সাপোর্ট আছে এই পাশে, এটা একটা 1 ওয়ে স্ল্যাব, এটা আবার এটা একটা 1 ওয়ে স্ল্যাব, এটা একটা 1 ওয়ে স্ল্যাব। 1 ওয়ে স্ল্যাবের দুই দিকে সাপোর্ট থাকে, যেদিকে কাছাকাছি দুই দিকে সাপোর্ট থাকে আর বাকি অন্য দিকে সাপোর্ট থাকে না। এই মাথায় সাপোর্ট নেই, শুধু এই পাশে সাপোর্ট আছে। তো যদি এই পাশে সাপোর্ট থাকে সেক্ষেত্রে আমরা যদিও লম্বাটাকে এল বলি, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই ছোট স্প্যান যেটা সেটাকে আমরা এল ধরবো, ছোট স্প্যানটাকে আমরা স্প্যান মনে করব। বিম যেমন ডিজাইনের সময় আমরা বিমের যে লেন্থ সেটাকে আমরা যে স্প্যান দৈর্ঘ্য বলি, সেরকম এই স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমরা ছোট স্প্যানটাকেই আমরা এল ধরবো, সেটাকেই আমরা এই স্ল্যাবের স্প্যান ধরবো। তো মনে করি এই স্ল্যাবটারই একটা ফালি জাস্ট এখান থেকে এই পর্যন্ত এটা স্প্যান এল যদি হয়, এই জাস্ট এই ফালিটা ডিজাইন করবো। তো এই ফালিটার পরিমাণ হচ্ছে এটা বি, ধরো এটা বি, এই বি পরিমাণ মানে প্রস্থ বি মানে 100 সেন্টিমিটার আমরা ধরে নেব 100, কারণ বি এর ক্ষেত্রে তো অনেক, আমরা বিমের ক্ষেত্রে প্রস্থ নির্দিষ্ট থাকতো 25 সেন্টিমিটার 30 সেন্টিমিটার আমরা ধরে নিতাম, কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে যেহেতু স্ল্যাবটা অনেক লম্বা বিম হিসাবে আমরা ডিজাইন করবো বিমের মতো করে। 1 ওয়ে স্ল্যাবের ডিজাইন আমি এর আগেও বলেছি একদম সেম অ্যাজ বিম ডিজাইন। তো ডব্লিউএসডি মেথডে বিম যে ডিজাইন করছি সেখানে আমরা বি একটা নির্দিষ্ট ধরে নিতাম 25 সেন্টিমিটার 30 সেন্টিমিটার, এখানে ধরার মতো না, এখানে 1 মিটার আমরা ধরে নেব। 1 মিটারটাকে একটা ফালি বিবেচনা করে করলে পুরোটার জন্য আস্তে হয়ে যাবে, ওই রডের যে ডিজাইন হবে সেটা পুরোটার জন্য ইউজ হবে। তাহলে বি ইকুয়াল টু 100 মিটার, 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর এলটা হলো 4 মিটার। আমরা সেখান থেকে পাইলাম এই স্ল্যাবটা ডিজাইন করতে বলতেছে। তো এখানে প্রশ্ন হলো এই স্ল্যাবটা দেখে কি মনে হয়? আমাদের স্ল্যাব কয় ধরনের আছে? এর আগেও আমি বলেছি স্ল্যাব হলো মোট টোটাল 4 ধরনের। হ্যাঁ, আংশিক অবিচ্ছিন্ন স্ল্যাব, পুরাপুরি অবিচ্ছিন্ন স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব, আরবি স্ল্যাব, এগুলো স্ল্যাবের প্রকারভেদ আলোচনা করেছি না আমরা। এরপর আমরা সাধারণভাবে স্থাপিত স্ল্যাব আলোচনা করেছি। তো সাধারণভাবে যে স্থাপিত স্ল্যাব হয় একটাই স্ল্যাব, একটা জায়গায় একটাই স্ল্যাব আছে শুধু, এই একটা জায়গায় এর সাথে আর কোনো স্ল্যাব নেই, তখন সেটা হবে সাধারণভাবে স্থাপিত বা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। আর যখন একটা স্ল্যাবের সাথে আরো স্ল্যাব আছে তখন সেটা আংশিক হতে পারে আবার অবিচ্ছিন্ন স্ল্যাব হতে পারে। আংশিক কখন হবে, কখন অবিচ্ছিন্ন স্ল্যাব হবে, পুরোপুরি অবিচ্ছিন্ন কখন হবে, কখন আংশিক হবে, আর কখন ক্যান্টিলিভার হবে সেটা একটু বুঝে নেই। তো যখন আমাদের এটা স্ল্যাবটা এক সাইডে পড়ছে, ভালো করে মনে রাখি এই অনেকগুলো স্ল্যাবের মধ্যে এক সাইডে, এই সাইডে কিংবা ওই সাইডে, সাইডে বললে কি হয়, এই পাশটা আমাদের কন্টিনিউশন নাই, এই পাশটা হচ্ছে শেষ, আর এদিকে কন্টিনিউশন আছে, তার মানে এটার নাম হলো সেমি কন্টিনিউয়াস স্ল্যাব। বিমের ক্ষেত্রেও তাই হতো, আমরা এর আগে উদাহরণ দেখেছি বিমের ডিজাইন ওয়ানের মধ্যে, এই পাশে আর নাই স্ল্যাব কোনো, তার মানে এই পাশে শেষ, এই পাশটা হলো শেষ, আর এই পাশে আরো আছে, তার মানে এই পাশে কন্টিনিউয়াস, তার মানে এটা হলো সেমি কন্টিনিউয়াস স্ল্যাব। এক পাশে কন্টিনিউয়াস আর এক পাশে কন্টিনিউয়াস না, তাহলে এটা সেমি কন্টিনিউয়াস। আবার যদি মাঝেরটা হতো, মাঝেরটা হলে কি হতো, ফুললি কন্টিনিউয়াস হতো, এই পাশেও কন্টিনিউয়াস এই পাশেও কন্টিনিউয়াস। একটা স্ল্যাবের যখন মাঝখানে থাকে কোনো স্ল্যাব, একটা জায়গা পুরো স্ল্যাবের মধ্যে মাঝে পড়ছে, মাঝের স্ল্যাবটা ডিজাইন, তখন এ পাশেও কন্টিনিউয়াস এ পাশেও কন্টিনিউয়াস হওয়ার কারণে এটা হলো ফুললি কন্টিনিউয়াস হতো। আর এটা যদি শুধু একটা স্ল্যাব এক জায়গায় ডিজাইন করতে বলছে আর আশেপাশে কোনো স্ল্যাব নেই, তখন সেটা হবে সাধারণভাবে স্থাপিত বা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। আর যখন একটাই স্ল্যাব কিন্তু এক পাশে সাপোর্ট আছে আর এক পাশে সাপোর্ট নেই, একটাই স্ল্যাব সেই এটা এই পাশে এই পাশটা নেই, একটাই স্ল্যাব এক পাশে সাপোর্ট আছে আর এক পাশে নেই, তাহলে সেটা হবে ক্যান্টিলিভার স্ল্যাব। এক পাশে সাপোর্ট থাকে আরেক পাশে না থাকে সেটা কি বলে, ক্যান্টিলিভার স্ল্যাব। তো আমরা চারটা স্ল্যাবের পুরুত্ব নির্ণয়ের সূত্র কিছুক্ষণ আগে দেখেছি স্লাইডে, সেখানে বলা হয়েছে যে পুরুত্ব নির্ণয় অ্যাসিউম করতে হয় যেটা থিকনেস, স্ল্যাব থিকনেস অ্যাসিউম করতে হয়, যদি ক্যান্টিলিভার হয় তাহলে L/12, যদি পুরো সাধারণভাবে স্থাপিত বা সিম্পলি সাপোর্টেড হয় তাহলে L/25, যদি সেমি কন্টিনিউয়াস হয় তাহলে অ্যাসিউম করতে হয় টি হচ্ছে L/30, আবার যদি ফুললি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে অ্যাসিউম টি বা ধরে নিতে হয় যেটা থিকনেস অফ স্ল্যাব L/35। তো আমরা এটা বুঝলাম যে এটা একটা সেমি কন্টিনিউয়াস স্ল্যাব যার স্প্যান দৈর্ঘ্য 4 মিটার, যার স্প্যান দৈর্ঘ্য 4 মিটার, L 4 মিটার। তাহলে আমরা এখানে লিখছি দেখো এটা একটা সেমি কন্টিনিউয়াস স্ল্যাব যার স্প্যান হচ্ছে 4 মিটার। তার থিকনেস তাহলে কত হবে আমরা জানি, সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে থিকনেস কত হয়, সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে থিকনেস হয় L/30। L/30 যদি হয় তাহলে L 4 মিটার হলে 4 এর সাথে 100 গুণ 30 ভাগ, তাহলে 13.33 মানে 13.33, এটাকে আমরা ধরবো একটু বাড়ায় ধরবো, যা আসবে তার চেয়ে একটু বাড়ায় 13.5 সেন্টিমিটার। আচ্ছা 13.5 সেন্টিমিটার পাইলাম আমরা স্ল্যাব থিকনেস, এটা অ্যাসিউম করে নিলাম। যদি এটা অ্যাসিউম করে নিতে পারি তাহলে স্ল্যাব থিকনেস যদি এটা হয় তাহলে আমাদের লোড কত হয়, সেলফ ওয়েট, স্ল্যাবের একটা নিজস্ব ওজন আছে, আমরা বলছিলাম সেলফ ওয়েট বা ডেড লোড, সেটা স্ল্যাবের নিজস্ব ওজন করবে, সেলফ ওয়েটটা করব
এখানে অনেকগুলো আমাদের ডাটা দেওয়া আছে, অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, বলতে এই স্ল্যাবটা ডিজাইন করো যার এই যে এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে এবং এই জিনিসগুলো দেওয়া থাকবে, যার উপর লাইভ লোড, এল মানে লাইভ লোড দেওয়া আছে 400, হ্যাঁ লাইভ লোড দেওয়া আছে এরকম 540 কেজি পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সাসপেনশন পার্টিশন দেওয়া আছে, কত দেওয়া আছে এটা, সিলিং প্লাস্টার, সাসপেনশন পার্টিশন না, সিলিং প্লাস্টার দেওয়া আছে 48 কেজি পার মিটার স্কয়ার সিলিং প্লাস্টার। লাইন কংক্রিট দেওয়া আছে 7.5 সেন্টিমিটার পুরু, 7.5 সেন্টিমিটার হলে কত হয় সেটা বের করতে হবে। এফএস তো আমরা আগে জানি, অনুমোদনযোগ্য শেয়ার স্টেজ দেওয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এফসি আমরা জানি অনুমোদনযোগ্য কংক্রিটের চাপ শক্তি সেটা 94 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ভিসি মানে শেয়ার স্ট্রেস দেওয়া আছে, আর এটা গন স্ট্রেস দেওয়া আছে। এই ডাটাগুলো দেওয়া আছে, আপনার ডিজাইন করতে হবে। তো ডিজাইন করতে গেলে প্রথমে আমরা থিকনেসটা ক্যালকুলেশন করলাম, থিকনেস L/30 থিকনেস যদি হয় সেখান থেকে আসলে 13.3 এটা 13.5 ধরলাম। তাহলে সেলফ ওয়েট এখন কত হবে, সেলফ ওয়েট একটা স্ল্যাবের থিকনেস যদি 13.5 হয় তাহলে সেলফ ওয়েট হবে 1 * 13। এটা যেহেতু সেন্টিমিটার মিটার করে নেওয়ার জন্য আমরা এই যে 2400 যে লিখছি, 2400 হলো কেজি পার মিটার কিউব। স্ল্যাবের ক্ষেত্রে বা কংক্রিটের ক্ষেত্রে একক ওজন 2400 মিটার কিউব। তাহলে 2400 মিটার কিউব যদি হয় তাহলে আমরা যদি এখানে দুইটা মিটার দিয়ে গুণ করি, 1 মিটার আমরা ধরছি, প্রথমে 1 মিটার একটা স্ল্যাব বিবেচনা করছি, 1 মিটার একটা ফালি, এই যে বিল পরিমাণ 1 মিটার ফালি 1 ইনটু থিকনেস ইনটু 2400 যদি দেই তাহলে আমরা পাবো কেজি পার মিটারের ওজনটা পাবো পার মিটারে। তো এখন যদি আমি মিটার দিয়ে এল দিয়ে গুণ করি তাহলে পুরোটা পাবো। যাই হোক, আমরা সেলফ ওয়েট বের করব এখান থেকে সূত্র 1 * T/100 * 2400। এখান থেকে আমরা সেলফ ওয়েট পেলাম কেজি পার মিটার। এরপর হলো লাইন কংক্রিট 7 সেন্টিমিটার 7.5 সেন্টিমিটার পুরো যদি হয় তাকে আমরা যদি একসাথে এখন ভাগ করি তাহলে আমরা এখানে মিটারে আসবে 1 * এটা * 1920। লাইন কংক্রিটের একক ওজন 1920, সেখান থেকে আসবে 140 কেজি পার মিটার। এরপর হচ্ছে লাইভ লোড দেওয়া আছে 1 দ্বারা গুণ করব, কেজি পার মিটারে দেওয়া ছিল, কেজি পার মিটার স্কয়ারে দেওয়া আছে, কেজি পার মিটার স্কয়ারে দেওয়া আছে। দেখো লাইভ লোড কেজি পার মিটার স্কয়ারে দেওয়া আছে, সেটাকে 1 দ্বারা গুণ করলে 1 মিটারের জন্য যদি হয় কেজি পার মিটারে আসবে। আবার এখানে আসে সিলিং প্লাস্টার দেওয়া আছে 48 কেজি পার মিটার স্কয়ার, 1 দ্বারা গুণ করলে কেজি পার মিটার আসবে। এই সবগুলো লোড, এটা সেলফ ওয়েট, লাইন কংক্রিট, হ্যাঁ এরপরে লাইভ লোড, সিলিং প্লাস্টার সবগুলো যোগ করলে আসলে 1056 কেজি পার মিটার। তোমাদের আগে বলে নেই, এটা তোমাদের বইয়ের কত নম্বর উদাহরণ 2.4, এক্সাম্পল 2.4 এটা দেখানো হচ্ছে, তোমরা দেখে নিবা বইয়ের সাথে মিলাই নিবা যেখানে বুঝতেছো না। এরপরে দেখো আমরা পাইলাম তাহলে 1 নম্বর ধাপ, এটা বিমের স্ল্যাবের উপর প্রতি একক মিটারে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ লোড করে সেটা পাইলাম, এটাকে ছোট ডব্লিউ বলে। আমরা চাইলে এটাকে বড় হাতের এল দ্বারা বা স্প্যান দৈর্ঘ্য দ্বারা গুণ করে বড় হাতের ডব্লিউ বের করতে পারি। তো কি আমরা বড় হাতের ডব্লিউ দিই তখন সবগুলো সূত্র বড় হাতের ডব্লিউ ফেলতে হবে। হ্যাঁ, আবার যখন আমরা ছোট হাতের ডব্লিউ দিয়ে শিখছি, আমরা এর আগে ডিজাইন 1 তাহলে ছোট হাতের ডব্লিউ দিয়ে করতে পারবো। আমরা সবগুলো ছোট হাতের ডব্লিউ দিয়ে করছি। এরপরে আসবে আমরা স্টেপ নাম্বার 2, 3, 4, 5 এবার আসতে থাকবে। এবারে আমরা দেখব 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপের মধ্যে স্টেপ নাম্বার 2, শেয়ার ফোর্স ক্যালকুলেশন। শেয়ার ফোর্স ক্যালকুলেশনের ক্ষেত্রে সেমি কন্টিনিউয়াস বিম, আগে বলেছি আংশিক অবিচ্ছিন্ন মানে সেমি কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে আমাদের সেমি কন্টিনিউয়াস যে ইন্ড, যেদিকে আমাদের কন্টিনিউয়াস ইন্ড, এই কন্টিনিউয়াস ইন্ডের মধ্যে ইন্ডের দিকে 0.6 WL। হ্যাঁ, তোমরা এর আগেও জানো বিমের ক্ষেত্রে 0.6 WL, এই ক্ষেত্রে এই পাশে 0.4 WL। তাহলে 0.6 WL 0.4 WL। এখানে জাস্ট খেলে আমরা V1 V2 দিয়ে এটা নির্দিষ্ট করেছি, এরপরে মানগুলো বসাই দিলে এত কেজি আসবে, এটা বড় এটা ছোট। আচ্ছা, এটা আমাদের 2 নম্বর ধাপ, সেমিকন্ডাক্টর বিমের সেমিকন্ডাক্টর স্ল্যাবের ডিজাইনের 2 নম্বর ধাপ। মোমেন্ট ক্যালকুলেশন 3 নম্বর স্টেপে আসলো, মোমেন্ট ক্যালকুলেশন M = WL²/10। যদি এটা অন্যরকম হতো, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে WL²/10 হয়, তোমরা জানো এর আগে। স্টেপ নাম্বার 4, D = দেখো WL²/10 * 100 দ্বারা গুণ করা হয়েছে। এটা যেহেতু মিটারে আছে L, সেন্টিমিটার করার জন্য কেজি সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করা হয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর ধাপ, থিকনেস ক্যালকুলেশন। আমরা বিমের ক্ষেত্রে বলতাম গভীরতা ক্যালকুলেশন, গভীরতা নির্ণয়, ডেপথ অফ বিম নির্ণয় করতাম। আর এখানে স্ল্যাবের থিকনেস বলতেছি, স্ল্যাব যেহেতু অনেক গভীর না, অল্প হয়, সেটাকে থিকনেস দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি, সেই টি ক্যালকুলেশন করবো সেখান থেকে। ভালো করে একটু দেখার চেষ্টা করো। 4 নম্বর ধাপে D = √m/RB। এই সূত্র জানা না মনে হয় এমন কেউ নাই, ডিজাইন 1 যারা পরীক্ষা দিতে পাস করেছো
যারা পড়াশোনা করেছো তারা প্রত্যেকেই জানে ডি ইকুয়াল রুট ওভার এম ভাগ আর বি। তাহলে এমটা হচ্ছে মোমেন্ট, ডি হচ্ছে কার্যকরী গভীরতা, আর হচ্ছে একটা ফ্যাক্টর, এই যে আর ইকুয়াল টু হাফ এফ সি জে কে বিডি স্কোয়ার। এই সূত্র সকলের জানা থাকার কথা, আর ইকুয়াল টু হাফ এফ সি জে কে বিডি স্কোয়ার। এরপরে এখান থেকে জে পাবো কোথা থেকে, জে ইকুয়াল টু 1 মাইনাস কে ভাগ 3, জে ইকুয়াল টু 1 মাইনাস কে ভাগ 3, আর কে ইকুয়াল টু এন বাই এন প্লাস এফ এস ভাগ এফ সি, এন ডিভাইডেড বাই এন প্লাস এফ এস ভাগ এফ সি, এন প্লাস এফ এস ভাগ এফ সি। আমরা এফ এস এফ সি দেওয়া আছে, এন আমরা জানি মডুলার রেশিও, হ্যাঁ এম এন সাধারণত 10 দেওয়া থাকে, না দেওয়া থাকলে আমরা এন ধরে নেব 10। তারপরে এন এর মান পাইলে কে পাবো, কে থেকে জে পাবো, জে আর কে বসাই দিলে এখানে এফ সি বসাই দিলে আমরা এখান থেকে বি 100 সেন্টিমিটার ধরে নেব। এখান থেকে আমরা ডি, ডি এই যে যেটা আমাদের এখানে অ্যাক্সিওম করা আছে, অ্যাক্সিওম যে টি আছে, টি থেকে আমরা ডি বের করে এখানে মান বসাই দিলে আর পাবো, সেটা বসাই দিলে এখান থেকে আমাদের ডি এর মান আসবে। দেখো ভালো করে, এই বিডি স্কয়ারের ডি যেটা, এই ডি এর মান আমরা ওই যে অ্যাসিউম করে নিছি যে আমরা টি, এই যে অ্যাসিউম করে টি এর মান আসলো। এখান থেকে যদি আমরা গভীরতা রডের অর্ধেকটা বাদ দিই তাহলে আমরা ডি পাবো, সেটা বসাইলে আমরা যে ডি আসলো। এই ডিটা, এই ডির সাথে এখন দেখো আমরা বিমের মতো সেম অ্যাজ বিম, এই ডির সাথে যদি আমরা একটা রড, যে স্ল্যাবের মধ্যে সাধারণত রড ব্যবহার করা হয় কত, 12 মিলি বা 10 মিলি, তো 12 মিলি যদি রড হয় তাহলে তার এক একটা রডের ডায়া হয় 1.2 সেন্টিমিটার, 1.2 ভাগ 2 একটা রডের অর্ধেক। আবার কাভারিং হলো 2 সেন্টিমিটার ধরা হয়, স্ল্যাবের ক্ষেত্রে কাভারিং 2 সেন্টিমিটার, যেটা বিমের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ধরা হয়, এটা স্ল্যাবের ক্ষেত্রে হয় 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার যদি আমাদের কাভারিং হয়, আর যদি রডের গভীরতা, রডের ডায়া যদি 12 মিলিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এর একটা রডের অর্ধেক আর 2 সেন্টিমিটার হলো আমাদের কাভারিং। এই দুটো যোগ করে ডির সাথে যেটা আসবে 13.606, 13.06, এটা 13.5 এর চেয়ে ছোট। আমরা 13.5 যে আগে অ্যাসিউম করেছেন তার চেয়ে ছোট, তার মানে ওকে, তার মানে আমাদের যে অ্যাসিউম করা সেটা অবশ্যই ঠিক আছে। যদি এটা বড় হয়ে যেত তাহলে ঠিক হতো না, বড়টাই ধরতে হতো। যেহেতু আমাদের অ্যাসিউম করাটা ঠিক আছে, তাহলে আমাদের কার্যকরী গভীরতা কত হবে এটাই আমরা বের করছি চেক দেওয়ার জন্য। যেহেতু অ্যাসিউম করা ঠিক আছে, তার মানে এখান থেকে আবার ডি বের করতে হবে, এই টি থেকে। টি যেহেতু 13.5 আমরা আগেই আছে, 13.5 থেকে যদি আমরা আবার একটা রডের অর্ধেক এবং একটা গভীরতা বাদ দেই, মানে কি বলে এটাকে কাভারিং বাদ দেই, তাহলে 10.9, এটা আমাদের কার্যকরী গভীরতা। এই 10.9 দ্বারা আমাদের বাকি কাজগুলো করতে হবে। বুঝে গেছে? সেম অ্যাজ বিম। এই জন্য আমি আগে তোমাদের বলেছি যে এই স্ল্যাব ডিজাইন 90% বিম ডিজাইনের মতো, ডব্লিউএসডি যে বিম ডিজাইন করেছে সেটাই হুবহু। তো সেক্ষেত্রে তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে আমার চ্যানেলের মধ্যে দেখবে 5টা ভিডিও আছে, ডিজাইন ওয়ানের 5টা ভিডিও আছে, সেখানে বিম ডিজাইন সুন্দরভাবে করে দেওয়া আছে। এমনকি এই সূত্রগুলো তো সব আছেই, এই সূত্রগুলো কিভাবে আসছে তার প্রমাণ, ফিগার সব দেওয়া আছে। খালি সময় নিয়ে একটু দেখতে হবে, সময়টা অন্য জায়গাতে সেভ করে ভিডিওগুলো দেখতে হবে, খাতা কলম নিয়ে বসে এটাকে নোট ডাউন করতে হবে, একটা সূত্রের খাতা বানাইতে হবে, সবগুলো ডিজাইনে 10টা ধাপ লিখে সেখানে সূত্র বাই ধাপ সূত্রগুলো লিখে মুখস্থ করতে হবে। আমি অনেকবার ক্লাসে বলছি তোমাদের, যে কয়দিনই ক্লাস হয়েছে, হ্যাঁ তোমাদের যে যাদের আমি ডিজাইন ক্লাস পাইছি সবগুলো গ্রুপে পাইনি, যাদের ক্লাস নিচ্ছি আমি তাদের প্রত্যেককেই বলছি যে ডিজাইন ওয়ানের জন্য ধাপ অনুযায়ী সূত্রগুলো লিখে মুখস্থ করতে হবে। অনেকে হয়তো করছো, সেই খাতা বের করতে পারো, আর না থাকে ভিডিওগুলো দেখে ডিজাইন ওয়ানের মধ্যে যে ধাপগুলো 10টা শিখাইছিলাম, ওই ধাপগুলো খুব ইম্পর্টেন্ট, ওই ধাপগুলো এখানে অনুসরণ করা হচ্ছে, জাস্ট একটু এদিক সেদিক। তো এই জন্য সূত্রগুলো মুখস্থ করতে হবে, কোনো ওয়ে নাই, মুখস্থর ব্যতিক্রম নাই, এই জন্য মুখস্থ করতে হবে সূত্রগুলো। এবং এখানে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা বলতেছি, এই যে 1 নম্বর ধাপ দেখালাম লোড ক্যালকুলেশন, 2 নম্বর শেয়ার ফোর্স ক্যালকুলেশন, 3 নম্বর মোমেন্ট ক্যালকুলেশন, সেম অ্যাজ বিম ডিজাইন। 4 নম্বর থিকনেস ক্যালকুলেশন, ওখানে ছিল গভীরতা ক্যালকুলেশন, থিকনেস হয়ে গেল। এখন আজকে আমরা আসলাম 5 নম্বর ধাপ, এরিয়া অফ স্টিল, একদম বিমেও তাই আছে, এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন, সেম অ্যাজ সূত্র এম ভাগ এফ এস জেডি, সবাই জানো সূত্র এম ভাগ এফ এস জেডি। 5 নম্বর ধাপ এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন, এফ এস জেডি, এম এর মান যদি বসাই দেই এখান থেকে, 3 নম্বর ধাপে এম এর মান পাইছি সেটা যদি বসাই দেই, এফ এস যদি দেওয়া আছে, জে এখান থেকে বের করছি, ডি এখান থেকে পেয়ে গেছে যে 10.9, এগুলো মান যদি বসাই দেই তাহলে আমাদের এখানে দেখা যাবে এএস বা এরিয়া অফ স্টিল আসলে 12.67 সেন্টিমিটার স্কয়ার, এটা এএস এর মান। আর 12 মিলিমিটার রড হিসেবে যদি আমরা ওখানে ধরি, তাহলে একটা রডের এরিয়া কত আসে? 12 মিলিমিটার যদি রড হয়, এএস ছোট হাতে এএস ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 4, এখান থেকে একটা রডের এরিয়া আসবে 1.13 সেন্টিমিটার স্কয়ার। তো একটা রডের এরিয়া যদি এটা হয়, আর যদি টোটাল এই পরিমাণ রড আমাদের প্রয়োজন হয়, ভালো করে দেখার চেষ্টা করি। এই জায়গাটুকু চেঞ্জ, এই জায়গাটুকু একটু
এই সূত্রটা চেঞ্জ আছে, বিম ডিজাইনের সাথে একটি এই সূত্রটা চেঞ্জ আছে। বিম ডিজাইনে কি করতাম, আমরা এস পাইতাম, সেখান থেকে ছোট হাতের এস বের করে ছোট হাতের এস দ্বারা বড় হাতের এস কে ভাগ করলে আমরা কয়টা রড লাগে বের করে দিতাম। ক্লিয়ার কিনা? বিম ডিজাইনের ক্ষেত্রে আমরা কয়টা রড লাগে এই সংখ্যা বের করতে হয়, যার জন্য বড় এস কে ছোট এস দ্বারা ভাগ করলে সংখ্যাটা পেয়ে যায়। এই ইকুয়াল টু বড় এস ভাগ ছোট এস, মানে এই এস ডিভাইডেড বাই এস, এটা করতাম। কিন্তু এখানে আমাদের সংখ্যা দরকার নেই, স্ল্যাবের ক্ষেত্রে সংখ্যা দরকার নেই, দরকার হলো একটা রড থেকে আরেকটা রডের স্পেসিং কত, স্পেসিং একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স কত হবে। তো স্পেসিং বের করতে গেলে আমরা জানি 100 সেন্টিমিটার আমরা ধরে নিছি, 1 মিটার ফালি ধরে নিছি। তো 1 মিটারের মধ্যে একটা রডের যা ডায়া তাকে 100 ধরা, এই যে এই সিস্টেমে করতে হবে, ছোট হাতের এস ইনটু 100 ডিভাইডেড বাই বড় হাতের এস। এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে স্পেসিং পাবো, আসলে কত 8.91 সেন্টিমিটার। আমরা সব সময় বিমের থিকনেস, গভীরতা, এরিয়া অফ স্টিল এগুলো যা আছে তার থেকে একটু বাড়ায় ধরি, কিন্তু এই স্পেসিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে স্পেসিং আমরা বাড়ায় ধরলে ডিজাইন ফেল করবে, স্পেসিং কমায় ধরতে হয়। তো আসছে আমাদের 8.91, তাহলে আমরা এসে কম ধরবো কত 8.5 ধরবো। যদি আমাদের 8.25 আসতো তাহলে ধরতাম 8 সেন্টিমিটার, মানে যা আসবে তার সাথে কমায় ধরতে হয়। বাকি রডের এরিয়া কিংবা ধরো গভীরতা এগুলো বাড়ায় ধরলে ডিজাইনটা আরো ভালো হবে, এই জন্য এগুলো বাড়ায় ধরি। স্পেসিং এর ক্ষেত্রে স্পেসিং একটা রড থেকে একটা রডের ডিসটেন্স এটা যদি আমরা বাড়ায় ধরি তাহলে তো আরো স্পেসিং বেড়ে গেল, রড কমে গেল, ডিজাইন ফেল করার সম্ভাবনা আছে। এই জন্য আমরা স্পেসিং এর ক্ষেত্রে যা আসবে তার সাথে কমায় ধরবো। 8.91 আসছে, সেটাকে কমায় 8.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ধরলাম, তাহলে এটা মেইন রডের এরিয়া পেয়ে গেলাম। এই যে এখানে চিত্রের মধ্যে আমরা পরে কথা বলবো, তার আগে একটু বলে নেই, এটা মেইন রডের এরিয়া সেন্টার টু সেন্টার একটা রড থেকে আরেকটা রড কত আসবে পেয়ে গেলাম। এই পর্যন্ত আমরা ডিজাইনের মেইন 5টা ধাপ, মানে মেইন রড পর্যন্ত আমরা 5টা ধাপ। এর আগে যে বিম ডিজাইনের মধ্যে সেম 6 নম্বর ধাপ আছে বিম ডিজাইনের মধ্যে, দেখো একটু এক নজর দেখো 6 নম্বর ধাপ। 6 নম্বর ধাপের মধ্যে বইয়ের মধ্যে দেখবে তোমরা সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিচ্ছিন্ন প্রান্ত করা আছে, অবিচ্ছিন্ন প্রান্ত করা আছে। তো আমি যেভাবে করাচ্ছি দেখো, এখানে দুই প্রান্ত আলাদা আলাদা করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হবে কখন, যখন দেখা গেল আমাদের দেখো দুটা শিয়ার ফোর্স, আমাদের দেখো একটা একটু লক্ষ্য করো সবাই একটু মনোযোগের সাথে, দুইটা শিয়ার ফোর্স V1 আর V2, দুইটা শিয়ার ফোর্স পাইছি আমরা, দেখো একটু লক্ষ্য করো V1 V2। এটা হলো সেমি কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস প্রান্তের জন্য, এটা হলো এটা কন্টিনিউয়াস ইন না, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন, এটা কন্টিনিউয়াস ইন, আর এটা হচ্ছে যেদিকে কন্টিনিউয়াস না, মানে শেষ ইন আর কি, অন্য ইন্ডে যেদিকে কন্টিনিউয়াস না থেমে গেছে, ওই পাশে কন্টিনিউয়াস, এই পাশে কন্টিনিউয়াস। তো V2 এর কম, তো আমরা বড়টা দিয়ে করব। বড়টা দেখো একটা জিনিস, একজন মানুষ যদি 20 কেজি লোড বহন করতে পারে, তো তার জন্য 10 কেজি তো ইজি। তো বড়টার ক্ষেত্রে যদি শেয়ার প্রেরণে সে যদি নিরাপদ হয়, তো ছোট শেয়ারের ক্ষেত্রে ছোট শেয়ার ফোর্সের ক্ষেত্রে সে নিঃসন্দেহে পারবে, সে যদি সেকেন্ডটা করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি বড়টার ক্ষেত্রে সে ফেল করে, 20 কেজি ওজন সে নিতে পারে না, তাহলে 10 কেজি পারবে কিনা আরেকবার করে দেখার প্রয়োজন আছে। কিন্তু 20 কেজিতে যদি সে পাস করে যায়, তো সে 10 কেজির জন্য আর নতুন করে করতে হবে না। তো সেই জিনিসটাই দেখো V1 এর জন্য আগে করবো আমরা, ভি বড়টা যেটা 6WL, এটার জন্য আগে করবো। যেটার জন্য আগে করলে আমরা দেখো এখানে আমাদের বড় V1 বাই BD, ছোট হাতের শিয়ার স্ট্রেস V ইকুয়াল টু V ভাগ BD, বড় হাতের V শিয়ার ফোর্স, এটা শিয়ার স্ট্রেস ভালো করে মনে রাখি। ছোট হাতের V হলো শিয়ার স্ট্রেস, শিয়ার পীড়ন, বড় হাতের V হলো শিয়ার ফোর্স। হ্যাঁ, আমরা জানি সবাই এর আগেও পড়ছি একই জিনিস। ছোট হাতের V ইকুয়াল টু বড় হাতের V ভাগ BD, তাহলে বড় হাতের V এর মান বসাই দেবে, বড়টা বসানোর ফলে আসলে 2.32 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটা অবশ্যই আমাদের গিভেন ভিসি, এই যে গিভেন ভিসি দেওয়া আছে 4.2 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই পরিমাণ শিয়ার স্ট্রেস এই স্ল্যাবটা নিতে পারবে। তো এই পরিমাণ যদি নিতে পারে তাহলে এই পরিমাণ অবশ্যই নিতে পারবে, শিয়ার স্ট্রেস মানে শিয়ার পীড়ন, তাহলে এই পরিমাণ অবশ্যই নিতে পারবে, ওই পরিমাণ উৎপন্ন হবে আর কি, উৎপন্ন। এটা যদি দেওয়া না থাকে, আমরা এর আগে সূত্র জানি, যদি এটা দেওয়া না থাকে, দেওয়া আছে জন্য আমরা কিছু করতেছি না, যদি দেওয়া না থাকে তাহলে সূত্র হলো √VC = VC = 0.292 √f', এটা যদি দেওয়া না থাকে। আর দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে করব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা দেখলাম যে যেটা দেওয়া আছে তার চাইতে আমরা বের করছি ছোট, তার মানে এটা ওকে, শেয়ার স্ট্রেসে সেটা পাস করে যাবে। তাই বড়টার ক্ষেত্রে যদি পাস করে, কন্টিনিউয়াস ইন্ডে যদি পাস করে, তাহলে নন কন্টিনিউয়াস ইন্ডে অবশ্যই পাস করবে। নন কন্টিনিউয়াস ইন্ডে আরো শেয়ার ফোর্সের মান কম, তাহলে কম আরো পাস করবে। এটার মান যদি কম হয় তাহলে এটার মান আরো কমে যাবে, তাহলে অবশ্যই পাস করবে বা নিরাপদ হবে। এরপর 7 নম্বর ধাপে চলে আসি, বন্ড স্ট্রেস। এর আগে বন্ড স্ট্রেস কি, কেন করা হয়, বিম ডিজাইনে আমরা করে দিয়েছি, ডিজাইন 1 এর মধ্যে বুঝাইছি বন্ড কি, রডের সাথে কংক্রিটের যে
একাগ্রতা, যে জমে থাকা বা শক্ত হয়ে লেগে থাকার প্রবণতা, এটা বন্ডিং বলে। আমরা বন্ডিং অনেক কথা বলেছি, যারা জানো না একটু সংজ্ঞা দেখে নিবা। বন্ড স্ট্রেসের ক্ষেত্রে দেখো সূত্র হলো ইউ ইকুয়াল টু ভি ম্যাক্স বা ইনট জেডি। ভি ম্যাক্স কোনটা দুটোর মধ্যে যেটা বড়? ভি ম্যাক্স। আচ্ছা, তাহলে বড়টাই দেব, বড়টা এখানে বসাই দেব। ভি ইউ এর বন্ড স্ট্রেস। ইনট কি? এটাকে সামেশন নোটও বলে, কেউ কেউ ইনট বলে। এই সামেশন নোট হচ্ছে এন পাই ডি। আমরা মনে আছে কিনা তোমাদের দেখো, বিম ডিজাইনের ক্ষেত্রে ইনট ইকুয়াল টু এন পাই ডি। এন হচ্ছে কি? এর আগে লিখতাম এন কি, যে কয়টা রড ব্যবহার হয়েছে, প্রধান রড হিসাবে যে কয়টা রড ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এন। পাই ডি মানে একটা রডের পরিধি। একটা রডের পরিধি, এই যে জাস্ট যদি এটা রড হয়, বলা হয় পুরা পরিধিটা হলো এ পাই ডি। রডের ডায়া, ডি হচ্ছে রডের ডায়া, পাই তো আমরা জানি। তাহলে এটা যদি পাই ডি হয়, তার সাথে যে কয়টা রড লাগবে সেই কয়টা হলো পরিধির এরিয়া। তো পরিধির এরিয়া মানে এর রড কয়টা লাগবে। এখন এটার ক্ষেত্রে তো কয়টা রড আমরা বের করি নাই, আমরা বের করছি স্পেসিং। তো একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স বের করছি, সেক্ষেত্রে আমরা কয়টা রড লাগবে এটা বের করতে চাইলে কি করতে হবে? 1 মিটারের মধ্যে কয়টা রড আছে। তাহলে আমার যদি স্পেসিং যদি 8 সেন্টিমিটার পর পর হয়, তাহলে 100 সেন্টিমিটার কয়টা আছে? 100 ভাগ 8। তার মানে এখানে বি ভাগ যদি আমরা এস দিই, টোটাল আমাদের বি 100 হলো, টোটাল হলো চওড়া। এই 100 এর মধ্যে যদি আমরা এস দ্বারা ভাগ করি, তাহলে কয়টা রড আছে পাওয়া যাবে? এন। বি ভাগ এস হচ্ছে এন পাই আর ডি। তাহলে আমাদের কয়টা রডের, এটা হলো যে কয়টা রড ব্যবহার হচ্ছে টোটাল সেই কয়টা রডের পরিধি। এটা হলো সারফেস এরিয়া, এটাকে বলে সারফেস এরিয়া, পরিধি। তো পরিধি বা সারফেস এরিয়া বলে, কতটা সারফেস এরিয়া। এখন এটার সাথে এই দেখবো আমরা যে বের করে দেখলাম 6.05 কেজি পার সেন্টিমিটার স্কয়ার আসছে, হুইচ ইজ লেস দেন ইউ গিভেন যেটা ইউ দেওয়া আছে 19 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তার সাথে 6.05 অবশ্যই কম, তাহলে আমরা বন্ড স্ট্রেসও এটা ওকে। তো বড়টার ক্ষেত্রে যদি ওকে হয়, ছোটটার ক্ষেত্রে আরো ওকে হবে, একই বিষয়, এটার মধ্যে সেম অ্যাজ। আচ্ছা, এখন আসবো আমার স্টেপ 8। বুঝতে পারছো কিনা? বন্ড স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস এবং বন্ড স্ট্রেস এই দুটাই সেম অ্যাজ বিম ডিজাইন, শুধু পার্থক্য যে একটু এই যে এন বের করার, এখানে ওটার এনটা আমাদের রডের সংখ্যা দেওয়াই থাকে, এখানে শুধু এন এর সূত্র হচ্ছে বি ভাগ এস, এতটুকু পার্থক্য, আদারওয়াইজ কোনো পার্থক্য নেই। আর সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে তো এটা হলো, আর অন্য যদি বিম হয় তাহলে তার জন্য এই দুটার কোনো প্রয়োজন নেই, একটাই থাকবে। সেটা আমরা পরে একটু আলোচনা করি অন্যান্য বিম হলে কি হবে। আমরা এখন আপাতত শেষ করতে চাচ্ছি 8 নম্বর ধাপ। 8 নম্বর ধাপের মধ্যে দেখো, এটা হচ্ছে আমি টিবি লিখে রাখছি। টিবি মানে হচ্ছে টেম্পারেচার বার ক্যালকুলেশন। টিবি মানে টিবিম নয়, এটা টেম্পারেচার বার ক্যালকুলেশন। এটা পুরো জায়গা নেই, এজন্য লিখতে পারিনি। টেম্পারেচার বার ক্যালকুলেশন, টেম্পারেচার বারের ইংরেজি হলো, বাংলা হলো তাপীয় রড। যে ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে যে রডটা এক ডিরেকশনে মেইন রড হয়, মেইন রডগুলো এক ডিরেকশনে হয়, উল্টা ডিরেকশন তাহলে রড থাকবে না, অবশ্যই থাকবে। সেগুলো ডিজাইন অনুযায়ী না, টেম্পারেচার বার মানে সিরিঙ্গেজ রড বা টেম্পারেচার বার বা তাপীয় বার হবে। টেম্পারেচার কারণে যেন কোনো ফাটল সৃষ্টি হয়, এই জন্য কিছু রড এমনিতে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা ডিজাইন অনুযায়ী না, রোড ক্যারি করার জন্য না, এটা জাস্ট খালি মেইন রডগুলোকে এই ডিরেকশন যে রডগুলো আছে সেটাকে ধরে রাখার জন্য। এটা মেইন রড, এটাকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখার জন্য কিছু রড এই ডিরেকশনে দেওয়া হয় পাতলা পাতলা করে, যেটাকে টেম্পারেচার বার বা তাপীয় রড বলা হয়। সেই তাপীয় রডের পরিমাণ কত এমনি ইচ্ছা মতো দিব না, সেটার পরিমাণ আছে একটা। সেই পরিমাণের সূত্র এর আগে আমি তোমাদেরকে স্লাইডে দেখাইছি, যে সূত্র হলো পরিমাণের, তাপীয় রডের পরিমাণের সূত্র যদি আমরা প্লেন বার ব্যবহার করি, প্লেন বার ডিফর্ম বার আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। প্লেন বারের ক্ষেত্রে 0.0025 বিটি, টি হলো বিমের স্ল্যাবের থিকনেস, আর বি হলো 1 মিটার যে আমরা ধরি, তাহলে এটা এস প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো প্লেন বারের ক্ষেত্রে। আর যদি এটা ডিফর্ম বার হয়, তাহলে আমরা বলেছিলাম 0.0018 থেকে 0.002, তার মানে 0.0018 থেকে 0.002 বা 20, এতটুকু হয় আমাদের হলো ডিফর্ম বারের ক্ষেত্রে। ধরো আমরা প্লেন বার ব্যবহার করতেছি, তাহলে প্লেন বারের ক্ষেত্রে আসলে এত সেন্টিমিটার স্কয়ার, সেম অ্যাজ নাম্বার 5 নাম্বার স্টেপের মতই সেম। দেখো এটা সেম, এটা একদম সেম, জাস্ট এখানে এই সূত্র দিয়ে এস বের করা হয়েছে, এখানে বের করা হচ্ছে এই সূত্র দিয়ে, আর বাকি সব সেম। দেখো 0.0025 বিটি থেকে আমরা পাইলাম এত সেন্টিমিটার স্কয়ার। যদি 10 mm বার ব্যবহার করা হয়, 10 mm বার এখানে, কারণ মেইন রড যদি 12 মিলি ব্যবহার করা হয়, তাহলে টেম্পারেচার 12 ব্যবহার করতে চাইলে করতে পারি, কিন্তু আমরা 10 মিলি ব্যবহার করব। তো 10 মিলি ব্যবহার যদি করি, একটা রডের এরিয়া আসবে পাই ডি স্কয়ার বাই 4, এখান থেকে আসবে 0.785 সেন্টিমিটার স্কয়ার। একটা রডের এরিয়া যদি এটা হয়, আর যদি টোটাল এই পরিমাণ রড আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা স্পেসিং এর সূত্র S = AS * 100 AS প্রাইম বসাই দিলে আমাদের আসলে 23.25। আমি আগেও বলেছি, স্পেসিং এর ক্ষেত্রে যা স্পেসিং আসবে তার চেয়ে কমায় ধরতে হয়। তো 23.25 যদি আসে, তাহলে আমরা কমায় ধরবো 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। ওকে, তাহলে এই মোটামুটি 8টা ধাপ আমাদের ডিজাইন।
আর এই 8টা ধাপ মিলে যে রডের পরিমাণটা আসলো সেটা আমরা ফিগার আকারে এভাবে বের করতে পারি। এটা হলো 9 নাম্বার ধাপ, স্টেপ নাম্বার 9, ফিগার এভাবে দিতে পারি। তো তোমাদের পরীক্ষার মধ্যে এত সময় থাকবে না একটা রচনামূলক দেওয়ার জন্য, এই সবগুলো স্টেপ করে আবার ফিগার দেওয়ার মতো সময় থাকবে না। পরীক্ষার মধ্যে সাধারণত থাকবে 1 থেকে 5 নাম্বার ধাপ, 1 থেকে 5 নাম্বার ধাপ থাকবে সাধারণত। এরপর যদি পুরাটা থাকে, পুরা একটা যদি স্ল্যাব ডিজাইন থাকে, যদি বলা না থাকে যে কি করতে হবে, তাহলে আমরা এই চেক দুটো করব না। 6 নাম্বার এবং 7 নাম্বার যে চেক আছে সেই দুটো না করে 5 এর পর ডাইরেক্ট যাব 8 এ, আর ফিগারটা দেওয়ার চেষ্টা করব। ভালো করে বোঝার চেষ্টা করি। আবার পরীক্ষার মধ্যে যে রচনামূলক প্রশ্ন আকারে থাকবে সেখানে আমরা এই ফুল একটা ডিজাইন করতে গেলে একটা রচনামূলকের যে পরিমাণ সময় দেওয়া দরকার এই সময় এটা হবে না। সুতরাং কি করতে হবে, সুতরাং যদি ফুল ডিজাইন চায় ওখানে কিছুই উল্লেখ নাই। হ্যাঁ, যদি বলে যে প্রধান রিইনফোর্সমেন্টের ওয়ান ওয়ে স্ল্যাবের প্রধান রিইনফোর্সমেন্টের পরিমাণ বের করো, বাস এতটুকু বের করলে হবে। এই 1 থেকে 5 থিকনেস এবং প্রধান রিইনফোর্সমেন্ট যদি বলে এই পর্যন্ত করলে শেষ। আর যদি বলে না স্ল্যাবটি ডিজাইন করো, সেক্ষেত্রে আমার পুরোটা করতে হবে। পুরোটা করতে গেলে আমাদের কীভাবে শর্টকাট করতে হয় সেটা করতে হবে। শর্টকাট করার বুদ্ধি হলো আমরা স্টেপ নাম্বার 6, স্টেপ নাম্বার 7 এই দুটো করবো না, চেক দিব না, যেহেতু আমার চেক বাধ্যতামূলক নয়, আমাদের ডিজাইনটা বলছে। তাহলে এই পর্যন্ত করার পর আমরা ডাইরেক্ট চলে যাবো 8 নম্বর ধাপে। 8 নম্বর ধাপে গিয়ে টেম্পারেচার বের করে ফিগারটা যত তাড়াতাড়ি সম্ভব দিব। এখন ফিগারটা একটু বোঝানোর চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দিই। আমরা প্রধান রিইনফোর্সমেন্টের এরিয়া যেটা বের করেছি তার থেকে আমরা স্পেসিং পাইছি 8.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। প্রধান রিইনফোর্সমেন্ট লাল কালি দিয়ে দেখানো আছে, দেখো প্রধান রিইনফোর্সমেন্ট এই যে এটা একটা স্ল্যাব, দেখতে বিমের মতো মনে হলে কিন্তু এটা স্ল্যাব। এখানে সাপোর্ট আছে, এই সাপোর্ট যেটা দেখতেছি এটা কিন্তু কলাম নয়, এটা কিন্তু বিম। এটা একটা বিম, এটা একটা বিম, এই যে সাপোর্ট, এই একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, বিম। বিম হলো কলাম, স্ল্যাবের ক্ষেত্রে বিম হলো সাপোর্ট, আর বিমের ক্ষেত্রে সাপোর্ট হলো কলাম, মনে থাকবে। আচ্ছা, এটাকে একটু বড় করে লিখছি, এই স্প্যানটা ধরে, এই স্প্যান এখান থেকে এটা ধরো 4 মিটার স্প্যান। এদিকে আরো আছে, এদিকে আরো আছে, আমি এটা জাস্ট খালি এটা এই ব্রেকিং লাইন দিয়ে দেখালাম, এদিকেও আরো থাকতে পারে। আমি পুরোটা দেখাইতে গেলে অনেক লম্বা হবে। তো আমি মেন বার দিয়ে নিই। মেন বারটা দেখো একটু, আমরা একটা করে দেখো, এই যে এখানে দেখো, তোমরা এর আগে বিমের ডিজাইনের ক্ষেত্রে আমি বলছিলাম যে একটা করে বার যায় সোজা এই মাথা থেকে এই মাথা, এটা বিম না, স্ল্যাবের ক্ষেত্রে দেখাচ্ছি। আর একটা যায় উপর দিয়ে যায়, এদিকে আসে আবার এদিক যায়, এবার উপরে যায়, এরকম যায়। এটা অল্টারনেটিভ ক্রাঙ্ক বলে, অল্টারনেটিভ ক্রাঙ্ক, একটার পর একটা গেল প্লেন, দেখো একটা গেল প্লেন এই মাথা থেকে চলে যাচ্ছে এই মাথা, আরেকটা এদিকে ডটেড মানে উপরে উঠছে, ডটেড মানে এই উপরে উঠছে এইটুকু, এখান থেকে আবার গেল এই পর্যন্ত, আবার ডটেড আবার গেল। তার মানে একটুকু জায়গাতে রডটা উপরের লেয়ারে আছে, একটুকু জায়গাতে রডটা উপরের লেয়ারে আছে, এটাতে নিচে, এটাতে নিচে, কালো দাগগুলো নিচে, ডটেড লাইনগুলো উপরের দিকে রড আছে, এই সেম উপরে আবার নিচে নামলো, দেখো নিচে আবার উপরে, আবার নিচে নামলো, এভাবে। তাহলে একটা করে অল্টারনেটিভ, একটা হলো ক্রাঙ্ক হয়েছে, একটা মেইন বার, আবার একটা ক্রাঙ্ক হয়েছে, আবার মেইন বার, আবার একটা ক্রাঙ্ক হয়েছে, আবার একটা মেইন বার, অল্টারনেটিভ ক্রাঙ্ক বলতে দেওয়া আছে। এই এক একটা রডের ডিসটেন্স হলো, একটা থেকে আরেকটা রডের ডিসটেন্স দেখো, একটু আমি দেখাই দিই। এই একটা এক একটা রডের ডিসটেন্স হলো এটা, আমি একটু দাগ দিয়ে কোথায় দেখাবো তোমাদের। এই রডের ডিসটেন্সটা এই জাস্ট একটু নিচে দেখাই দিই, দেখো ভালো করে। এই এক একটা রডের ডিসটেন্স হচ্ছে 8.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে 12 mm, 12 mm 8.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটা হলো আমাদের এই বার, এই লালগুলো। আর এদিকে যে টেম্পারেচার বার দেওয়া আছে দেখতেছো, কালো একটা, দুইটা, তিনটা, এটা কোনো ক্রাঙ্ক নাই, এটা জাস্ট এই মাথা থেকে এই মাথা, সবগুলো প্লেন এই মাথা থেকে দেওয়া আছে। এটা একটা থেকে আরেকটা ডিসটেন্স হচ্ছে 10 mm 5 at the rate of 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এই যে 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, 8.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এই মোটামুটি আমাদের ডিজাইন, একটা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে এই 9টা ধাপ। আমি ধাপগুলো আরেকবার বলে নেই, নেওয়ার পরে আমি চেঞ্জটা কোথায় কোথায় করতে হবে শুধু অন্যান্য বিমের ক্ষেত্রে সেটা দেখাবো। তাহলে 1 নম্বর ধাপ আমাদের লোড ক্যালকুলেশন, মনে রাখতে হবে 1 নম্বর ধাপ হলো লোড ক্যালকুলেশন। যে লোডগুলো দেওয়া থাকবে, সেলফ ওয়েট দেওয়া থাকে না, সেলফ ওয়েট তো জানি আমরা, সেলফ ওয়েট আবার কি দেওয়া থাকবে, সেলফ ওয়েট বের করতে হবে থিকনেস এবং স্প্যান দৈর্ঘ্য দিয়ে। একক ওজন আমরা জানি, কংক্রিটের একক ওজন 2400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার মিটার কিউব। এখান থেকে আমরা সেলফ ওয়েট বের করবো 1 × T/100 এভাবে। এরপর এটা লাইন কংক্রিট, এটা 7.5 সেন্টিমিটার পুরো দেওয়া ছিল, সেখান থেকে করছি। লাইভ রোড দেওয়া ছিল, করছি।
এটা সিলিং প্লাস্টার দেওয়া ছিল, এটা করছি, সবগুলো যোগ করে আমাদের 16,000 ডাব্লু আসছে কেজি পার মিটার। যদি বড় হাতের ডাব্লু বের করতে চাই, এর সাথে জাস্ট খালি এল গুণ করলে বড় হাতের আসবে, কেজিতে আসবে। সেক্ষেত্রে এই সূত্রগুলো চেঞ্জ হবে, এখানে শুধু ডাব্লু হবে, এখানে ডাব্লু শুধু এল হবে, এল স্কোয়ার হবে না, এই দুটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা ধাপগুলো আরেকবার বলি। এটা লোড ক্যালকুলেশন, 2 নম্বর ধাপে আছে শিয়ার ফোর্স ক্যালকুলেশন। আচ্ছা, 3 নম্বর ধাপে আছে মোমেন্ট ক্যালকুলেশন, মোমেন্ট সর্বোচ্চ মোমেন্ট ক্যালকুলেশন। 4 নম্বর ধাপে আছে থিকনেস ক্যালকুলেশন, বিমের ক্ষেত্রে যেটা গভীরতা ক্যালকুলেশন হয়। 5 নম্বর ধাপ আছে এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন, রড মেইন রড ক্যালকুলেশন। এরপরে এখানে মেইন রডের থেকে স্পেসিং বের করে নিয়েছি। 6 নম্বর ধাপে শেয়ার স্ট্রেস চেক, শেয়ার চেক, শেয়ার পিটনে এসে নিরাপদ কিনা। 7 নম্বর ধাপে আছে বন্ড স্ট্রেস চেক, বন্ড স্ট্রেসে নিরাপদ কিনা। 8 নম্বর ধাপে আছে টেম্পারেচার বার বা ডিস্ট্রিবিউশন বার নির্ণয়। আর 9 নম্বর ধাপে আছে আমাদের চিত্র বা যেই ফিগারটা, যে একটা বিমের মধ্যে রডগুলো দেখি একটা ফিগার আঁকবো। এই 9টা ধাপ যদি আমরা শিখতে পারি, তো স্ল্যাব ডিজাইন যত প্রকার স্ল্যাব ডিজাইন আছে, ওয়ান ওয়ে স্ল্যাবের যত প্রকার আছে সবগুলো পারবো। এখন আমি একটু কাজ বাড়াবো, যারা এই দেখছো যতগুলো আমাদের এই স্ল্যাব ডিজাইন আছে ওয়ান ওয়ে, তার মধ্যে সবচেয়ে সহজ হলো সাধারণভাবে স্থাপিত, তারপরে হলো আস্তে আস্তে বাড়বে। তো আমি যেটা করে দিচ্ছি, এই অঙ্কটা যদি কেউ বুঝো আংশিক অবিচ্ছিন্ন, তাহলে আমার মনে হয় সাধারণভাবে স্থাপিত বোঝা যাবে, ক্যান্টিলিভার বোঝা যাবে, এরপরে হচ্ছে আংশিক পুরাপুরি অবিচ্ছিন্ন বোঝা যাবে। তো এখন আমি যদি এই বিমটা আংশিক অবিচ্ছিন্ন স্ল্যাব বা বিম তো না স্ল্যাব, এই স্ল্যাবটা আংশিক অবিচ্ছিন্ন স্ল্যাব না হয়ে যদি সাধারণভাবে স্থাপিত হতো, কিংবা যদি ক্যান্টিলিভার হতো, কিংবা পুরাপুরি অবিচ্ছিন্ন হতো। আমরা 4 ধরনের আগে বলেছি, বিম কয় ধরনের, স্ল্যাব কয় ধরনের, 4 ধরনের। এল 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 মানে যে টি থিকনেস দেখানোর সময় আমরা স্লাইডের মধ্যে দেখেছি থিকনেস বের করার যে সূত্র, এই থিকনেস বের করার সময় আমরা বলেছি যদি ক্যান্টিলিভার হয় তাহলে এ টি ইকুয়াল টু এল ভাগ 12। আবার যদি এটা সাধারণভাবে স্থাপিত হয় এল ভাগ 25। আমি একটু লিখে দিই, এই টিটা যদি আমরা চেঞ্জ হয়, ভালো করে দেখি কোথায় কোথায় চেঞ্জ, আমি লাল কলম দিয়ে লিখতেছি। যদি এটা সাধারণভাবে স্থাপিত হয় তাহলে টি ইকুয়াল টু হবে এল ভাগ 25, টি ইকুয়াল টু হবে এল ভাগ 25। যদি আংশিক অবিচ্ছিন্ন হয়, আংশিক অবিচ্ছিন্ন এটার মতো হয়, তাহলে এল ভাগ, এটাতে দেওয়া আছে আংশিক অবিচ্ছিন্ন। যদি এটা পুরোপুরি অবিচ্ছিন্ন হয়, পুরোপুরি অবিচ্ছিন্ন হয় তাহলে টি হবে এল ভাগ 35। যদি এটা ক্যান্টিলিভার হয় তাহলে টি হবে এল ভাগ 12। এই কয়টা প্রকার, তাহলে 4 প্রকার। একটা হলো, আবার বলি, ক্যান্টিলিভার, ফুললি কন্টিনিউয়াস, সাধারণভাবে স্থাপিত, সেমি কন্টিনিউয়াস। বুঝা গেছে? এই 4 ধরনের চেঞ্জ হতে পারে। তাহলে চেঞ্জ একটা হলো এই থিকনেস ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা চেঞ্জ হলো যদি 1 নম্বর ধাপে, এটা ছাড়া আর 1 নম্বর ধাপের মধ্যে কোথাও চেঞ্জ নাই। 1 নম্বর ধাপের মধ্যে চেঞ্জ হতে পারে যে স্ল্যাব আসবে তার জন্য সেটা, যদি সেমি কন্টিনিউয়াস হয়। এখন সেমি কন্টিনিউয়াস কিনা বা কন্টিনিউয়াস কিনা বা ক্যান্টিলিভার কিনা বুঝবো কেমন, আমি এই আলোচনা প্রথমে বলেছি। যদি স্ল্যাবটা এক ধারে হয়, এই যে কটা স্ল্যাব থাকবে তার যদি এক প্রান্তে হয়, তাহলে সেই প্রান্তটা হবে সেমি কন্টিনিউয়াস। এক প্রান্ত শেষ, আরেক প্রান্ত কন্টিনিউয়াস, তার মানে সেমি কন্টিনিউয়াস। যদি মাঝখানে হয়, এই যে মাঝের এটা যদি হয়, তাহলে হবে ফুললি কন্টিনিউয়াস, এদিকেও চলছে এদিকেও চলছে, ফুললি কন্টিনিউয়াস। যদি একটাই স্ল্যাব আর আশেপাশে কিচ্ছু নেই, তাহলে এটা হবে সিম্পলি সাপোর্টেড বা সাধারণভাবে স্থাপিত স্ল্যাব। আবার একটাই স্ল্যাব কিন্তু এক পাশে সাপোর্ট আছে আরেক পাশে নাই, তাহলে সেটা হবে ক্যান্টিলিভার স্ল্যাব। এই 4 ধরনের স্ল্যাব। তাহলে 1 নম্বর ধাপের মধ্যে চেঞ্জ শুধু এই জায়গায়, আর কোনো চেঞ্জের জায়গায় এর মধ্যে নাই, যা আছে সব এই একই রকম হবে। আচ্ছা, সবগুলো স্ল্যাবের ক্ষেত্রে 4 প্রকারের ক্ষেত্রে। 2 নম্বর ধাপে চলে আসি। 2 নম্বর ধাপের মধ্যে যদি আমাদের সেমি কন্টিনিউয়াস হয় তাহলে এইভাবে হবে 0.6 WL 0.4 WL। আর যদি সেমি কন্টিনিউয়াস না হয়ে ক্যান্টিলিভার হয়, ক্যান্টিলিভার হলে ভি ইকুয়াল টু আমরা জানি WL ভাগ 2। আবার যদি এটা সাধারণভাবে স্থাপিত হয় তাহলে ভি সাধারণভাবে স্থাপিত হলে কি হবে WL ভাগ 8। সেমি কন্টিনিউয়াস হলে যে হবে যেটা, সেমি কন্টিনিউয়াস হলে যেটা বলে দিচ্ছি এটা। আর যদি ফুললি কন্টিনিউয়াস হয়, সরি এটা হয়নি, ভুল হয়েছে, সরি। যদি ক্যান্টিলিভার হয়, ক্যান্টিলিভারের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু এল, সেমি কন্টিনিউয়াস ক্ষেত্রে এটা। আর যদি সাধারণভাবে স্থাপিত এবং ফুললি কন্টিনিউয়াস হয়, সাধারণভাবে স্থাপিত এবং ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে WL ভাগ 2। দুটা সেম, সাধারণভাবে স্থাপিত এবং ফুললি কন্টিনিউয়াস। এটা ডিজাইন 1 এর মধ্যেও পড়িয়েছি আমি, যে শেয়ার ফোর্সের মান কখন কখন চেঞ্জ হয়। 4 প্রকারের ক্ষেত্রে 4 ধরনের হয়। ক্যান্টিলিভারের ক্ষেত্রে এটা, সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই দুটা, আর ফুললি কন্টিনিউয়াস এবং সাধারণভাবে স্থাপিতের জন্য WL ভাগ 2 দেখে নিও।
তাহলে এখানে চেঞ্জ। আর মোমেন্টের ক্ষেত্রে দেখি, আবার মোমেন্টের ক্ষেত্রে এরকম, যদি এটা হলো সেমি কন্টিনিউয়াসের জন্য এই সূত্র, যদি এটা ক্যান্টিলিভার হতো তাহলে ডব্লিউ এল স্কয়ার ভাগ 2, যদি এটা সাধারণভাবে স্থাপিত হতো ডব্লিউ এল স্কয়ার ভাগ 8, যদি ফুললি কন্টিনিউয়াস হতো তাহলে ডব্লিউ এল স্কয়ার ভাগ 12। তাহলে 1 2 3 4, এখানে ধরুন 4টা, এটা হলো ফুললি কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস, সাধারণভাবে স্থাপিত, ক্যান্টিলিভার। তাহলে এই ধাপের মধ্যে চেঞ্জ এতটুকুই, এই ধাপের মধ্যে চেঞ্জ হলো 1 2 1 2, আর এটা হলো সেমি কন্টিনিউয়াসের জন্য এটার জন্য দুটা, মানে দুইটার ক্ষেত্রে সেমি, এটা হলো সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, আর একটা হলো ফুললি কন্টিনিউয়াস স্ল্যাব। দেখো ভালো করে বুঝো কিনা, এটা ক্যান্টিলিভার স্ল্যাব, এটা ক্যান্টিলিভার স্ল্যাব, এটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, এটা ফুললি কন্টিনিউয়াস স্ল্যাব, এটা সেমি কন্টিনিউয়াস স্ল্যাব। তাহলে আমরা 1 নম্বর ধাপের চেঞ্জ দেখলাম টি এর জায়গায়, 2 নম্বর ধাপের চেঞ্জ দেখলাম ভি শেয়ার ফোর্স নির্ণয়ের ক্ষেত্রে, 3 নম্বর ধাপের চেঞ্জ দেখলাম এই যে এই জায়গায় মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে। 4 নম্বর ধাপের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। 4 নম্বর ধাপ এখানে যা আছে 4টার বেলায় সেম, 4 নম্বর ধাপের বেলায় কোনো চেঞ্জ নাই, যা আছে এখানে যেভাবে করেছি সেম এস। এটার এই সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে তাই হবে, ক্যান্টিলিভারের ক্ষেত্রে তাই হবে, ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে তাই হবে। 4 নম্বর ধাপের মধ্যে কোনো চেঞ্জ নাই, এই সূত্রই হবে, এই সূত্রই হবে, এই সূত্রই একই। তাহলে এটা কোনো সে নাই। 5 নম্বর ধাপে চলে আসি। 5 নম্বর ধাপের মধ্যেও কোনো চেঞ্জ নাই, সিম্পলি সাপোর্টেডও যা হবে, ক্যান্টিলিভারেও যেটা হবে, ফুললি কন্টিনিউয়াসে যেটা হবে, সেমি কন্টিনিউয়াসে সেম। 4 ধরনের ক্ষেত্রেই 4 নম্বর ধাপের মধ্যে কোনো রকম চেঞ্জ নাই। তাহলে কি কঠিন? খুব কঠিন না, একদম ইজি, জাস্ট প্র্যাকটিস, বইয়ের সাথে মিলাই নাও একই। তবে বিমের সাথে স্ল্যাবের যে ডিফারেন্সটা এখানে 4টার ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, কিন্তু সব রকম স্ল্যাবের ক্ষেত্রে একই। তবে বিমের ক্ষেত্রে ডিজাইন 1 আমরা যে বিম পড়িয়েছি তার সাথে এই 5 নম্বর ধাপের চেঞ্জটা হলো, সেখানে আমরা রডের সংখ্যা বের করতাম, এখানে রডের স্পেসিং বের করতেছি, একটা রডের থেকে আরেকটা রডের ডিসটেন্স এস বের করতেছি, এতটুকু চেঞ্জ। এটা বের করার জন্য সূত্র হলো এস ইনটু 100 ভাগ বড় এস। এটা আমি আগে বলেছি, আপনাদের জন্য বলতে চাচ্ছি না। 5 নম্বর ধাপ হলো সেম এস। 6 নম্বর ধাপ হলো সবগুলো বিমের ক্ষেত্রেই আবার বলি ক্যান্টিলিভার, সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, সাধারণভাবে স্থাপিত বা সিম্পলি সাপোর্ট, এই 4 ধরনের সেম, কোনো চেঞ্জ নেই। 7 নম্বর ধাপের ক্ষেত্রে সেম, কোনো চেঞ্জ নেই, চার প্রকারের জন্যই সেম। তবে বিমের থেকে এটার পার্থক্য হলো স্ল্যাবের ক্ষেত্রে এই যে এন এর মান বিমের ডাইরেক্ট রডের সংখ্যা দেওয়া থাকতো, এখানে ডাইরেক্ট রডের সংখ্যা নাই, এন এর মানটা আসবে বি ভাগ এস। কেন হয় সেটাও আমি আগে বলেছি, দরকার হলে তোমরা টেনে দেখবা। 8 নম্বর ধাপ, যেটা বিমের ক্ষেত্রে 8 নম্বর ধাপে ভাবে ছিল না। 8 নম্বর ধাপের ক্ষেত্রে দেখো, এটাতে টেম্পারেচার বার, এটা সেমি কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস হোক, এটা ফুললি কন্টিনিউয়াস হোক, কিংবা সাধারণভাবে স্থাপিত হোক, ক্যান্টিলিভার হোক, সব ক্ষেত্রে সেম, কোনো চেঞ্জ নেই, 4 ধরনের সেম। তাহলে আর এই ফিগারের ক্ষেত্রে তো যে বিম এটা যদি মাঝখানে হয় তাহলে মাঝের চিত্র, ক্যান্টিলিভার হলে ক্যান্টিলিভারের চিত্র আর কি বলবো, চিত্র যেটা আসবে সেটার চিত্র। তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমাদের মেজর কোনো চেঞ্জ নাই। ক্যান্টিলিভার আমি 4 ধরনের বিম স্ল্যাব কিন্তু অলরেডি পড়ালাম, মনে কারণ এটা অনেক কিন্তু রোডের 1 সপ্তাহের জন্য এটা পড়া মানে 4 ধরনের ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করো, 4 ধরনের ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন হয়ে যাচ্ছে। ডব্লিউএসডি মেথডের এক্সারসাইজ 2.4 করেছি আমি, সিম্পলি এটা সেমি কন্টিনিউয়াস স্ল্যাব করেছি, কিন্তু এট এ টাইম আমি দেখালাম ওই একটা অঙ্ক দিয়ে কিভাবে আমাদের 4 ধরনের অঙ্ক করা যায়। এই সেম প্রসেস, কোথায় চেঞ্জ সেটা শুধু বলে দিয়েছি। 4 ধরনের করা যায়। আবার বলি, ক্যান্টিলিভার স্ল্যাব, সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, সিম্পলি সাপোর্টেড। তো আমরা সেমি কন্টিনিউয়াস দেখিয়েছি, সেখান থেকে আমরা যদি সাধারণভাবে স্থাপিত করি তাহলে টি এর ক্ষেত্রে চেঞ্জ এটা হবে, এই জায়গা হবে এটা হবে। আবার যদি আমরা ফুললি কন্টিনিউয়াস করি এটা হবে, যদি ক্যান্টিলিভার করি এটা হবে, সেমি কন্টিনিউয়াস করলে যেটা বের করেছি। শেয়ার ফোর্সের ক্ষেত্রে সেমি কন্টিনিউয়াস হলে এভাবে দুইটা সূত্র দিয়ে করতে হবে, ভি ইকুয়াল টু ডব্লিউ 6.6 ডব্লিউ 0.4 ডব্লিউ। আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার ক্ষেত্রে এটা হচ্ছে দুটা, সিম্পলি সাপোর্টেড এবং ফুললি কন্টিনিউয়াস। মোমেন্ট আবার বলতেছি, এক কথা কিন্তু বারবার বলতেছি, খালি তোমাদের ব্রেনস্থ করার জন্য, এটা মানে ব্রেনের মধ্যে গেঁথে নেওয়ার জন্য। না গেঁথে নিলে, না মুখস্থ করলে, না বুঝলে এই অঙ্কগুলো করা সম্ভব না।
একটাই কথা, স্টেপগুলোকে আগে নোট ডাউন করো, প্রত্যেক স্টেপের প্রত্যেক ধাপের সূত্রগুলোকে মুখস্থ করো, খাতার মধ্যে বারবার লেখো, ওটা দিয়ে উদাহরণগুলো করো, ইজি। এরপরে দেখো গভীরতা কোনো চেঞ্জ নাই, এরিয়া বের করার যদি 4 ধরনের সেম, কোনো চেঞ্জ নাই, শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, বন্ড স্ট্রেসের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, টেম্পারেচার বাড়ার ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, ফিগারের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। তাহলে এই হলো আমাদের অঙ্ক, আজকের সিলেবাস। 2 নম্বর চ্যাপ্টারের 4 ধরনের অঙ্ক করিয়েছি। সামনের ক্লাসে আমরা দেখব ক্যান্টিলিভার স্ল্যাব যদি হয়, ক্যান্টিলিভার স্ল্যাব যদি হয় সেক্ষেত্রে আমরা কিছু রড কর্তন দেখাবো, কিভাবে রড কর্তন করতে হয়। ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে রড কর্তন কিভাবে করে দেখিয়ে দেবো, আর আরবি স্ল্যাব করাবো। তাহলে 2 নম্বর চ্যাপ্টার শেষ, 1 ওয়ে স্ল্যাব শেষ হয়ে যাবে। তাহলে এখন বাকি থাকলো এই চ্যাপ্টারের মধ্যে শুধু মাত্র ক্যান্টিলিভার তো পড়ানো হইলো, এটাই ক্যান্টিলিভার, জাস্ট কোথায় কোথায় সূত্র চেঞ্জ করে দেখিয়েছি। ক্যান্টিলিভারের একটা কাজ বাকি আছে, ক্যান্টিলিভারের পুরাটার মধ্যে রড হবে না, কিছু কর্তন আছে, সেটা আমি পরে সামনের ক্লাসে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আরবি স্ল্যাব বা রিইনফোর্সমেন্ট ব্রিক স্ল্যাবটা একটু দেখাবো। তাহলে আমাদের 1 ওয়ে স্ল্যাব শেষ হয়ে যাবে, তারপরের ক্লাসে আমরা 2 ওয়ে স্ল্যাব শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই, যা যা দেখিয়েছি আমি আবারও বলি। প্রথমে স্লাইডের মধ্যে আমরা ডিজাইনের স্টেপগুলো দেখেছি, 1 থেকে 9 পর্যন্ত স্টেপ স্লাইডের মধ্যে দেখেছি। ওই স্লাইড শুরুর আগে, মানে স্টেপগুলো শুরুর আগে আমরা দেখিয়েছি মিনিমাম থিকনেস নির্ণয়ের সূত্র, মিনিমাম রড দেওয়ার সূত্র এগুলো দেখিয়েছি। আর সেই স্টেপগুলো অনুযায়ী আমরা এই 9টা ধাপ 1 বাই 1 9টা ধাপ আমরা করেছি। এই 9টা ধাপ আমরা সেমি কন্টিনিউয়াস একটা স্ল্যাবের আমরা প্রথমে অঙ্কটা করেছি। এই সেমি কন্টিনিউয়াসকে অনুসরণ করে কিভাবে ক্যান্টিলিভার স্ল্যাব করা যায়, কিভাবে সাধারণভাবে স্ল্যাব করা যায়, কিভাবে ফুললি কন্টিনিউয়াস করা যায়, কোথায় কোথায় সূত্রগুলো চেঞ্জ করলেই সম্ভব সেটা দেখিয়েছি। তাহলে আমরা 4 ধরনের স্ল্যাব কিন্তু কমপ্লিট করলাম। এই 4 ধরনের যতগুলো উদাহরণ আছে বইয়ের মধ্যে সবগুলো উদাহরণ বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং আমি দেখতে চাই সামনে ক্লাসের আগে কার কোন নাম্বার স্টেপের মধ্যে প্রবলেম, কার কোন ছাত্রের বা কোন স্টুডেন্টের কোন নাম্বার স্টেপের মধ্যে বোঝা না বা বোঝা দরকার, বা সামনে ক্লাসে আবার রিপিট করা দরকার, আমি কমেন্টস বক্সে দেখতে চাই। সপ্তম পর্ব অল গ্রুপের মধ্যে কমেন্টস করবা, স্যার আমি এই 5 নম্বর ধাপটা বুঝতেছি না, কিংবা 4 নম্বর ধাপ বুঝতেছি না, কিংবা এটা ম্যাক্সিমামের আগে নিজেদের মধ্যে আলোচনা করবা। যদি সলভ হয়ে যায় গেল, না গেলে আমি আগামী ক্লাসে আগে ওই যে ধাপটা বুঝতেছো না ওই ধাপটা আরেকবার আলোচনা করবো, করে আমরা ক্যান্টিলিভার স্ল্যাবের যে রড কর্তন সেটা দেখাবো। আর সাথে সাথে আরবি স্ল্যাব কিভাবে, আরবি স্ল্যাবে কিন্তু 9টাই ধাপ, এই সেম প্রসেস, লাস্ট খালি কোথায় কোথায় চেঞ্জ একটু দেখাবো। এই তাহলে আমাদের 1 ওয়ে স্ল্যাব শেষ হয়ে যাবে আশা করি। 1 ওয়ে স্ল্যাবের মধ্যে আরেকটা বিষয় বাদ আছে, সেটা হচ্ছে ইউএসডি মেথডের কিন্তু একটা অঙ্ক আছে 1 ওয়ে স্ল্যাবের মধ্যে, ইউএসডি মেথড। তো আমি তোমাদের এর আগে গ্রুপে বলেছিলাম, আবারও বলতেছি, তোমরা ইউএসডি মেথড ডিজাইনের বিম ডিজাইনের মধ্যে আমি করানোর সময় হয় না, ক্লাস করানো হয়নি, করানোর জন্য আমি যদি সম্ভব হয় একটা এক্সট্রা ক্লাস একটা বিম ডিজাইনের ইউএসডি মেথডে বিম ডিজাইনের একটা এক্সট্রা ক্লাস নিব। এরপরে 1 ওয়ে স্ল্যাবের ওটার সাথে আবার রিলেশন, বিম ডিজাইনের যেটা ইউএসডি মেথড সেটাই আবার এখানে স্ল্যাব ডিজাইনের ইউএসডি মেথড সেম। তাহলে ওটা একটু এক্সট্রা ক্লাস নিয়ে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে ইউএসডি মেথড করানো যায় কিনা সেটা আমি ওর সাথে রিলেশন করে এক ক্লাসে যদি সম্ভব হয় নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা করাইলাম এটা কিন্তু পুরো 1 সপ্তাহ পুরো বিজি রাখার মতো একটা সিলেবাস, সো বি কেয়ারফুল। এই অঙ্কগুলোকে যতগুলো উদাহরণ আছে এর সাথে রিলেটেড, হকের বইয়ে, টেকনিক্যালের বইয়ে, এগুলো সবগুলো উদাহরণ করার চেষ্টা করবা, বারবার প্র্যাকটিস করবা। আমি আবার আগে বলেছি আজকে যে ক্লাসটা হচ্ছে এটাতে কিন্তু কুইজ টেস্ট নিয়েছি, সামনে আবার এই যে ক্লাসটা হবে সেটাতে এই যা পড়াইলাম 10টা ধাপের মধ্যে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে কুইজ টেস্ট হবে। সো না পড়াশোনা করলে কুইজ টেস্ট খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে। সো পরীক্ষা রেজাল্ট ভালো করার জন্য হলেও শিখতে হবে, আর তো নিজের জন্য তো শিখতে হবেই, বিকল্প নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করি, তোমাদের জন্য দোয়া করি, সুস্থ রাখুক আল্লাহ তাআলা তোমাদেরকে। করোনার মধ্যে পড়াশোনা করো, ঘরে বসে পড়াশোনার টেবিলটাকে সাজাও, সুন্দর সুন্দর বই, সুন্দর সুন্দর পড়াশোনার নোট বানাও, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, মিটের জন্য প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।